নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে আমি আপনার সাথে ডিসকাস করব একটি খুব ইম্পর্টেন্ট ফ্রুটস নিয়ে, যেই ফলটি সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণাও আছে। কিছু মানুষ মনে করেন যে এই ফলটা খাওয়া বেশি ভালো নয়, কিছু মানুষ মনে করেন যে এই ফল খাওয়া খুব ভালো। কিন্তু ঠিক কতটা খাওয়া উচিত, কাদের খাওয়া চলবে না, কিভাবে খেতে হবে, এইভাবে ডিটেল একটু জানা খুব প্রয়োজন। সেই ফলটি হলো খুবই পপুলার এবং মোটামুটি 12 মাসই অ্যাভেলেবেল হয়, সেটা হচ্ছে কলা, যেটা হিন্দিতে কেলা বা ইংলিশে ব্যানানা বলা হয়। এই কলা খুবই নিউট্রিশিয়াস ফ্রুটস। যে কোনো ফলই নানাভাবে নিউট্রিশিয়াস থাকে, তো এই কলাও কিন্তু খুবই নিউট্রিশনে ভরপুর। এবং এই কলা আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি অনেক কিছু উপকার পাবেন। কিন্তু আবার অনেক ক্ষেত্রে অনেকের জন্য এই কলা আবার একটু নিয়ম মেনেও খেতে হবে। তাহলে ঠিক কীভাবে খাবেন এবং কাদের পক্ষে রেস্ট্রিক্টেড করবেন, সেটা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। জেনারেলি কলা যে ফল, সেটার গাছটাকে আমরা কলা গাছ বলি, কিন্তু এটা কিন্তু একদম প্ল্যান্ট নয়, এটা হচ্ছে একটা হার্ব জাতীয়। এবং একটা ব্যাপার জানলে আপনাদের ভালো লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট হার্ব হচ্ছে এই কলা গাছ, এবং প্রায় 15 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। মুসাশি ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং প্রায় 50 ধরনের স্পেসিস আছে। এবং আমাদের ইন্ডিয়াতে বা এডিবল যে কলা, যেটা বেশি ফুড হিসেবে ব্যবহৃত হয়, স্পেশালি 2 ধরনের কলা বেশি ব্যবহৃত হয়। এই ধরনের কলার সায়েন্টিফিক নেম হচ্ছে মুসা অ্যাকুমিনেট আর মুসা বেলভিশিয়ানা। এবং এই দুটোর আবার ক্রস করেও হাইব্রিড এক ধরনেরও পাওয়া যায় কলা। আমাদের ভারতবর্ষ তো আছেই, এছাড়াও ব্রাজিল, ইকুয়েটর, চায়না, ফিলিপিন্স, এইসব জায়গায় সবচেয়ে বেশি চাষবাস করা হয় এই কলার। এই কলার বেশ কিছু নিউট্রিশিয়াস গুণাগুণ আছে, যার জন্য এই কলা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখলে বাচ্চা থেকে বড় সবাই বেশ উপকৃত হবেন। 100 গ্রাম কলার মধ্যে ক্যালোরি থাকে 89, প্রোটিন থাকে 1.1 গ্রাম, ফ্যাট থাকে 0.3 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 2.3 গ্রাম, তার মধ্যে ফাইবার থাকে 2.6 গ্রাম, আর সুগার কন্টেন্টটা একটু বেশি থাকে 12 গ্রাম, 12 গ্রাম। এছাড়াও এর মধ্যে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম একদম রিচ হয়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন সি, ভিটামিন B6ও খুব ভালো পরিমাণে থাকে, রিচ হয়। এই কলা যদি পাকা অবস্থায় থাকে তাহলে সেটা মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যে পড়ে, যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 51 to 62 এর মধ্যে থাকে। আর যখন কলা কাঁচা থেকে পাকা একটা মাঝামাঝি অবস্থায় থাকে, টুয়ার্ডস পাকতে চলেছে, সেই সময় তার গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে 42, যেটা আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যে ফেলতে পারি। আর কাঁচা কলা একেবারেই লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যেই পড়ে, তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 30। এই কলা রেগুলার আপনার ডায়েট প্ল্যান রাখলে আপনি কী কী হেলথ বেনিফিটস পেতে পারেন। প্রথমেই বলি কাঁচা কলা, যার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন তারা জানেন যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যে যেগুলো পড়ে, সেই ফুড আমরা ডায়াবেটিক পেশেন্টদের খুব নির্ভয়ে দিতে পারি। তাই কাঁচা কলা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য কোনো প্রবলেম নেই, তাদেরকে এটা খুব ভালোভাবেই দেওয়া যায়। এবং এই কাঁচা কলার মধ্যে থাকে রেজিস্ট্যান্ট স্টার্চ আর পেকটিন, যেটা কিনা আমাদের সুগার স্পাইক গঠন করতে বাধা দেয়। ফাইবার রিচ, নো ডাউট, এবং ফাইবার রিচ হওয়ার জন্য আপনার স্টোমাক ফিলিং হয়ে থাকবে বেশিক্ষণ, ডায়াবেটিক পেশেন্টদের বেশি বেশি খাওয়ার চাহিদাকে অনেকখানি কন্ট্রোল করবে। এবং এর মধ্যে এই যে রেজিস্ট্যান্ট স্টার্চ আর পেকটিন থাকে, যেটা প্রিবায়োটিক নিউট্রিয়েন্টস হিসেবে কাজ করে, আমাদের গাটের মধ্যে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া, সেটাকে গ্রোথ করতে খুব ভালো সাহায্য করে, যার ফলে এবং বুটারেট গঠন করে, যেটা একটা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের গাট হেলথের জন্য খুবই উপকারী। তাই কাঁচা কলা কিন্তু নো ডাউট আপনার ডায়েট প্ল্যান রাখলে আপনি ভালো উপকার পাবেন। এই কাঁচা কলা আপনার ডায়রিয়ার জন্য খুবই উপকারী হয়। ডায়রিয়া পেশেন্টদের জন্য খুব বেশি লুজ মোশন হচ্ছে, ডায়রিয়া ওয়াটারি স্টুল হচ্ছে, সেক্ষেত্রে কাঁচা কলা আপনার সেদ্ধ ঝোল করে খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। কিন্তু যাদের আবার খুব বেশি কনস্টিপেশন হচ্ছে, তাদের আবার কাঁচা কলা যদি বেশি খাওয়া হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আপনি খেতে পারেন, তার জন্য কনস্টিপেশন হবে না। কিন্তু যারা অলরেডি খুব বেশি কনস্টিপেশনের সাফার করছেন, তাদের ক্ষেত্রে একটু বুঝে খেতে হবে কাঁচা কলা। জেনারেলি আমরা কাঁচা কলার সবজি হিসেবে বা রান্না করে এইভাবেই আমরা খাই, খুব একটা র ফর্মে খুব একটা খাওয়ার প্রচলিত নেই।
পাকা কলাই আমরা ফল হিসেবে খাই, এই কলা পেকে যায় তখনই তার মধ্যে যে এই যে রেজিস্ট্যান্ট স্টার্চ যেটা কাঁচা কলাতে থাকতো, রেজিস্ট্যান্ট স্টার্চ আর পেকটিন, যেটা কাঁচা কলা অবস্থায় খেলে যে উপকারগুলো পাওয়া যেত, সেটা পেকে গেলে কি হয় না, কনভার্ট হয়ে যায় ফ্রুক্টোজ, কিছু সুগার কন্টেন্ট, যেটা হচ্ছে কি ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্লুকোজ এরকম মানে ফর্মেশন হয়ে যায়। যার জন্য তখনই ডায়াবেটিক পেশেন্টদের পাকা কলা একটু রেস্ট্রিক্ট করে খেতে হয়, বা আপনার সুগার লেভেল যেরকম কন্ডিশনে আছে তার উপর বেশ করে কিন্তু তখন পাকা কলা আপনাকে ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে হবে। একেবারে বন্ধ করতে হবে, অ্যাভয়েড করতে হবে এরকম আমি বলছি না, কিন্তু আপনাকে একটু বুঝে খেতে হবে। এরপর পাকা কলা আপনার ডায়েট প্ল্যানে রেগুলার রাখলে আপনি কী কী হেলথ বেনিফিটস পাবেন। হার্ট হেলথের জন্য কলা খুব উপকারী। কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের স্বাভাবিক হার্ট রেট, ব্লাড প্রেশার এগুলোকে রেগুলেট করতে খুব ভালো সাহায্য করবে, এবং আমাদের শরীরে ফ্লুইড লেভেলকেও মেনটেন করতে খুব ভালো হেল্প করে। পাকা কলার মধ্যে থাকে ক্যাটেচিনস নামক এমন একটা অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের পরবর্তীকালে হার্ট ডিজিজ মানে রিস্ক অফ হার্ট ডিজিজ সেটাকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। কিডনি হেলথের জন্য কলা খুব উপকারী, যেহেতু পটাশিয়াম রিচ হয়। এই পটাশিয়াম আপনার ক্যালসিয়াম ক্রিস্টাল ফর্মেশনকে প্রিভেন্ট করে, যার ফলে কিডনি স্টোন হওয়াকেও কিন্তু প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। গাট হেলথের জন্য খুবই উপকারী। যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে কিন্তু রেগুলার পাকা কলা খেলে আপনার স্টুল বাওয়েল মানে রেগুলার বাওয়েল আপনার ক্লিয়ার হবে, আপনার আর কোনো অসুবিধা থাকবে না। এছাড়াও আমাদের স্টোমাক অ্যাসিড ব্যালেন্সটাকেও মানে খুব ভালো রাখতে, ব্যালেন্স করতে, আমাদের স্টোমাক অ্যাসিড ব্যালেন্স করতে খুব ভালো সাহায্য করে। এবং কলার মধ্যে একটা অ্যালকালাইন প্রপার্টিজ আছে, যার জন্য আমাদের যে অ্যাসিড মানে কোনো কিছু খেয়ে হজমের সমস্যা হয়ে যে অ্যাসিড রিফ্লাক্স হওয়ার একটা প্রবণতা থাকতে পারে, সেই অ্যাসিড রিফ্লাক্সকেও কিন্তু প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য কিন্তু কলা খুব উপকারী। আপনার স্ট্রেস, অ্যাংজাইটি এইসবকেও কমাতে খুব ভালো সাহায্য করে। এছাড়াও আপনার শরীরে সারাদিনে একটা পরিশ্রম, কাজে কর্মে যে যেভাবে কাজকর্ম করেন, একটা যে মাসল ক্র্যাম্প, একটা এক্সস্টেড ফিল হয়, সেই সব থেকেও কিন্তু আপনাকে রিলিফ দিতে এই কলা খুব ভালো কাজ করে। আর এছাড়াও যে একটা স্লিপ ওয়েক সাইকেল, এটা আপনার ওই সেরোটোনিন মেলাটোনিন হরমোনকে তার সিক্রেশনকে ব্যালেন্স রেখে আপনার স্লিপ ওয়েক সাইকেলটাকেও সুন্দরভাবে মেনটেন করতে খুব ভালো সাহায্য করে। এইভাবে আপনার ঘুমের জন্য খুব উপকারী। এছাড়াও আরবিসি প্রডিউস করতে খুব ভালো সাহায্য করে, তাই এইভাবে আপনার অ্যানিমিক পেশেন্টদের জন্য কলা খুবই উপকারী। হিমোগ্লোবিন লেভেলও আপনাকে বাড়াতে খুব ভালো সাহায্য করবে। আপনি খুব এক্সারসাইজ করছেন, আপনার এক্সারসাইজের পরে যে অনেকটা ক্যালোরি বার্ন করেছেন, তো পোস্ট এক্সারসাইজ রিকভারি হিসেবেও কিন্তু কলা আপনার মানে আফটার এক্সারসাইজ আপনি কলা তখন আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। এক্সারসাইজ করার জন্য যে একটা এক্সস্টেড ফিল হবে, সেটাকেও আপনার কিন্তু কুইক রিকভারি করতে কলা খুব ভালো একটা অপশন। আমাদের শরীরের মধ্যে কিছু আনওয়ান্টেড যে কেমিক্যালগুলো থাকে, সেগুলো লিভার, কিডনি থেকে রিমুভ করতেও কলা খুব ভালো কাজ করে। এছাড়াও হেলদি নার্ভাস সিস্টেমের জন্য কলা খুব উপকারী। কলার বিভিন্ন পার্ট এডিবল, একমাত্র শেকড় আর পাতা মানে ফুড হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু সেটাও ব্যবহার হয়, একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। কলা গাছের মানে রুট মানে শেকড় এবং পাতা বিভিন্ন মেডিসিনাল পারপাসেও ইউজ করা হয়। এছাড়াও বিশেষ করে আমাদের বেঙ্গলি ডিশে কলা পাতা দিয়ে বিভিন্ন ধরনের মানে র্যাপিং হিসেবে বিভিন্ন পাতুরি এরকম ফুড আইটেম বানানোর জন্য তার ওই যে কলা পাতার যে ফ্লেভার, সেটাও খুব ভালোভাবে ইউজ করা হয়। বা একদম অ্যানসিয়েন্ট এজ থেকে যেটা দেখা গেছে যে কলা পাতায় খাওয়া, আগেকার দিনে, এখন তো বাসন সব রকম হয়েছে, কিন্তু আগেকার দিনে কলা পাতায় খাওয়া একটা প্রচলিত ছিল, বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও কলা পাতায় খাওয়ার ব্যাপারটা খুব প্রচলিত ছিল। তার যে একটা সুন্দর ফ্লেভার সেটা, এবং এটা খুব হেলদি প্রসিডিওর এবং রিইউজেবল একটা মানে প্রোডাক্ট হচ্ছে। এবং এখন আবার ঘুরে ফিরে আবার ফিরে আসছে যে মানে অন্য প্লেটের উপরে কলা পাতার টুকরো করেও দেওয়া হচ্ছে, এইভাবেও সার্ভিং করা হয় এখন বিভিন্নভাবে। তো কলা পাতাও এইভাবে ইউজ হয়। আর এই পাতা আর শেকড় বাদ দিয়ে কলা গাছের সব কিছুই কিন্তু এডিবেল। ফলটা তো এডিবেল অবশ্যই, যেটা আমি প্রথমেই বললাম। তাছাড়াও কলার খোসা, কলার কাণ্ড এবং তার ফুল সব কিছুই খুবই নিউট্রিশিয়াস এবং খুব ভালো, রেগুলার আপনার ডায়েট প্ল্যানে আপনি রাখতেই পারেন। সবচেয়ে বেশি নিউট্রিশিয়াস হচ্ছে কলার খোসা। যদিও পাকা কলার খোসা হয়তো কাঁচা কলার খোসা সামহাও তবুও একটু খাওয়া হলেও সবজিতে কেউ কেউ হয়তো খান, আবার কেউ কেউ মোটা করে খোসাটা তুলে দেন। কিন্তু আশা করি আজকের ভিডিও দেখার পর আপনি আপনার কলার খোসাগুলো ফেলবেন না, সেটাকে ইউটিলাইজ করবেন। বিভিন্নভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন, কারণ কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার জন্য আপনার ইমিউনিটি বুস্টিংয়ের জন্য খুব ভালো কাজ করবে। তাছাড়াও আই হেলথের জন্য খুবই উপকারী। প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার জন্য আপনার চোখের দৃষ্টিশক্তির জন্য খুব ভালো। চোখের সাথে যে চোখের চারপাশে ডার্ক সার্কেল হয়ে যায়, সেটার জন্য উপকারী। এছাড়াও বয়সের সাথে যেটা রিঙ্কেল হয়,
সেই এজিং প্রসেসকেও আপনার ডিলে করতে খুব ভালো সাহায্য করবে এই কলার খোসা। কলার খোসা আপনার ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতেও কিন্তু খুব ভালো কাজ করে এবং বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় একটু ফোলা ব্যথা এসবের ক্ষেত্রেও কলার খোসা খুব ভালো উপকারী। এবার কলার খোসাকে আপনি ড্রাই করে পাউডার ফর্ম করে আপনি আটার মতো করে ইউজ করতে পারেন। এছাড়াও কলার খোসাকে আপনি ছোট ছোট করে টুকরো করে অন্য সবজির সাথে মিশিয়ে কুক করে বিভিন্ন বড়া টাইপের কিছু প্রিপারেশন করলেন, অল্প তেলে জাস্ট প্যান ফ্রাই করে রান্না করতে পারেন বা অন্যান্য মিক্স সবজির সাথে মিশিয়েও আপনি রান্না করতে পারেন। এইভাবে আপনি কলার খোসাকে আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। কারণ ডিরেক্ট কলার খোসাটা চিবিয়ে খেতে নিশ্চয়ই ভালো লাগবে না, তো এইভাবে নানাভাবে আপনি কুক প্রসেসেও আপনি ইউটিলাইজ করতে পারেন। এরপরে আসি কলার কাণ্ড। কলার কাণ্ড বা স্টেম সেটা হচ্ছে সাদা রঙের এবং বিভিন্ন লেয়ার হয় এবং এই কলার কাণ্ডতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আপনার সেই জন্য এই যেটাকে আমরা বাংলায় শুধু কাণ্ড না বলে আমরা সেটাকে থোর বলি। সেটাকে রান্না করে তো খাওয়াই হয় এবং এটা আপনার কনস্টিপেশন পেশেন্টদের জন্য খুবই উপকারী। যারা বহুদিন ধরে কনস্টিপেশনে ভোগেন তাদের যদি এই কলার থোড়ের রান্না করে দেওয়া হয়, অ্যাজ এ ফুড তারা নেন, তাহলে খুব ভালো উপকার পাবেন। এছাড়াও যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রিচ হচ্ছে, আপনার ওয়েট লস প্রসেসের জন্য খুবই উপকারী। থোর বা কলার কাণ্ড এটা খুবই লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যে পড়ে। তার জন্য অবভিয়াসলি আপনার ডায়াবেটিক পেশেন্টদের জন্য পাকা কলার থেকে আপনার কলার থোর অনেক বেশি উপকারী। ডাইজেশনের জন্য রেগুলার যখন আপনার কনস্টিপেশন থেকে আপনি মুক্তি পাবেন, রেগুলার বাওয়েল ক্লিয়ার হবে, তাই এইভাবে আপনার ডাইজেশনেও আপনার হজম শক্তিকেও আপনার ইনক্রিজ করতে, আপনার যদি ইনডাইজেশনের সমস্যা থাকে সেটাকেও রিলিফ পেতে খুব ভালো সাহায্য করবে। ব্লাড প্রেশার আপনার স্বাভাবিকভাবে রাখতে, আপনার হিমোগ্লোবিন লেভেলকেও ইনক্রিজ করতে খুব ভালো। এরপরে আসি কলার ফুল, যেটা আমরা জেনারেলি বাংলায় বলে থাকি মোচা। এই মোচাও কিন্তু খুবই উপকারী এবং এটা আপনার বিভিন্ন এর মধ্যে এত ভালো অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে, এটা আপনার বিভিন্ন ইনফেকশন থেকে আপনাকে প্রিভেন্ট করতে, ইমিউন বুস্ট হিসেবেও খুব ভালো সাহায্য করবে কলার ফুল বা মোচা। ফাইবার রিচ হওয়ার জন্য অবভিয়াসলি আপনার ওয়েট লস প্রসেস, আপনার ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্ট সবার জন্যই খুব ভালো উপকারী হবে। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন এতে ভরপুর, তাই আপনার চোখের জন্য খুব ভালো হবে এবং হিমোগ্লোবিন ইনক্রিজ করতে কলার ফুলও খুব ভালো উপকারী। অ্যাজ এ হোল কলা এবং কলার বিভিন্ন পার্ট আপনার অ্যানিমিক পেশেন্টদের জন্য খুবই উপকারী। এবং কলার ফুলে আরেকটা বিশেষ গুণ আছে, যেটাতে মেনস্ট্রুয়াল কিছু প্রবলেম থাকে, তারা যদি মোচা বা কলার ফুল আপনার ডায়েট প্ল্যানে রাখেন, তাহলে প্রজেস্টেরন হরমোনের লেভেলটাকে ইনক্রিজ করতে কমে যাওয়ার জন্য যে কিছু সমস্যা তৈরি হয়, মেনস্ট্রুয়াল রিলেটেড কিছু সমস্যা হয়, তো তাদের ক্ষেত্রে আপনার প্রজেস্টেরন লেভেলটাকে ইনক্রিজ করতে কলা এবং কলার বিভিন্ন পার্টের নানা রকম গুণাগুণে ভরপুর। তাই রেগুলার আপনার ডায়েট প্ল্যানে আপনি কলা রাখলে খুব ভালো উপকার পাবেন। কিন্তু ঠিক কতটা পরিমাণ রাখা উচিত একজন সুস্থ মানুষের? আপনি 1 থেকে 2টো কলা আপনার রেগুলার ডায়েট প্ল্যানে রাখতে পারেন একজন হেলদি মানুষ। এবং যারা খুব বেশি ওয়ার্কআউট করেন, এক্সারসাইজ করেন, খেলাধুলা করেন, তারা তাদের সংখ্যাটা আবার বাড়াতে পারেন। ইন্ডিভিজুয়ালি অবশ্যই সেটা ভ্যারি করবে। কিছু ফুড কিছু মানুষের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড রাখা খুব প্রয়োজন। যেমনি আমি বলতে অলরেডি বলেছি যে পাকা কলা ডায়াবেটিক পেশেন্টদের আপনার সুগার লেভেল কেমন কন্ডিশনে আছে তার উপর ডিপেন্ড করে রেগুলার কিন্তু আপনি রোজ আপনি রাখতে পারবেন না। আপনি অল্টারনেট ডেতে রাখতে পারেন বা একটু ছোটো সাইজের কলা রাখলেন, অল্টারনেট ডে কিন্তু ছোটো সাইজের কলা রাখলেন। এই যাদের হাই প্রেশারে মেডিসিন চলে, তাদের যেহেতু অলরেডি যাদের হাই প্রেশার থাকে তাদের পটাশিয়াম ইনক্রিজ করার জন্য মেডিসিন দেওয়া থাকে, যাতে তাদের হার্ট ভালো থাকে, সব কিছু ভালো থাকে। তো সেই জন্য যেহেতু কলা অলরেডি পটাশিয়াম রিচ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার তখন এক্সেস পটাশিয়াম লেভেল হয়ে যাবে, সেটাও তখন আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই হাই ব্লাড প্রেশারে মেডিসিন যাদের চলে তারাও আপনি একেবারে বন্ধ করতে বলবো না, কিন্তু রোজ আপনি খেতে পারবেন না। আপনাকে একটু সারা সপ্তাহে 2 দিন কি 3 দিন আপনাকে এইভাবে খেতে হবে। যতই উপকারী হোক যাই হোক, সব খাদ্য উপাদানই আমি সম্পর্কে যখনই বলি তখনই আপনাদের আমি গাইড করে দিই যে এক্সেস অ্যামাউন্ট কিন্তু খাওয়া চলে না কোনো কিছুই। তাই আমি এই পরিমাণটা আপনাদের বললাম, কারণ এক্সেস পরিমাণ খেলে আপনার বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার শরীরে। হাইপার ক্যালেমিয়া হতে পারে, যেখানে আপনার পটাশিয়াম এক্সেস হাই হয়ে যাবে। পটাশিয়াম খুবই হার্ট হেলদি ঠিকই, কিন্তু যখনই এক্সেস হয়ে যাবে তখন হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে, যেখানে তখন আপনার হার্ট এফেক্ট হবে, হার্টে প্রবলেম দেখা দেবে। যদি কাঁচা কলা আপনি বেশি খান তাহলে আপনার কনস্টিপেশন ডেভেলপ করবে। সাপোজ আপনি কাঁচা কলা, ঠিক আছে ডায়াবেটিক পেশেন্ট কাঁচা কলা খাওয়া ভালো, আপনি পাকা কলাকে অ্যাভয়েড করছেন ঠিকই, কিন্তু কাঁচা কলা খুব বেশি খাচ্ছেন, বা আপনি ওয়েট লস প্রসেসে আছেন, আপনার স্টোমাক ফিলিংয়ের জন্য খুব ভালো কাজ করছে, আপনার হেল্পফুল হচ্ছে, তাই আপনি কাঁচা কলা খুব বেশি খাচ্ছেন। সেক্ষেত্রেও বলবো যে তাহলে কিন্তু যদি আপনার কনস্টিপেশন হয়তো নেই, কিন্তু আপনার কনস্টিপেশন ডেভেলপ করতে পারে যদি খুব বেশি খান।
আবার উল্টো দিকে আমি বলব যে খুব বেশি পাকা কলা খেলেও সেখানে আপনার আবার লুজ মোশন হয়ে যেতে পারে, ইনডাইজেশনও হতে পারে, আপনার ফ্ল্যাটুলেন্স ডেভেলপ করতে পারে পেটের মধ্যে, পেট ফাঁপা, পেট ব্যথা, পেটের যে মাসল ক্র্যাম্প এরকমও সমস্যা হতে পারে। যেহেতু কলার মধ্যে সুগার কনটেন্টটাও একটু বেশি আছে, তাই আপনার দাঁতের মধ্যে ক্যাভিটি ফর্মেশন হতে পারে, বা দাঁতে পোকা লাগা যেটা বলি সেই ধরনের সমস্যাও হতে পারে। আর ডায়াবেটিক যেহেতু সুগার লেভেল অলরেডি বেশি, পাকা কলা তো ডায়াবেটিক পেশেন্টদের জন্য অবশ্যই রেস্ট্রিক্ট করতেই হবে। অনেকের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যাও দেখা যায়। যাদের ক্ষেত্রে সমস্যা হবে এরকম ধরনের, তারা কিন্তু অবশ্যই সেটাকে অ্যাভয়েড করবেন। প্রথমে আপনি রেস্ট্রিক্ট করে দেখবেন, যতটা খাচ্ছেন তার থেকে কমিয়ে দেখবেন। তারপরেও যদি আপনার মাইগ্রেনের সমস্যা হতে থাকে, তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে অ্যাভয়েড করতে হবে। কারো কারো হয়তো তার অ্যালার্জিক এফেক্ট হচ্ছে, মানে কলা খেয়ে তার চুলকুনি হচ্ছে, হয়তো চোখ মুখ ফুলে যাচ্ছে, বা গলা মুখ ফুলে যাওয়া, ব্যথা, এরকম কিছু সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে তখন আপনাকে ভালো করে ওয়াচ করবেন যে হয়তো কলা বেশি খাওয়ার পরে আপনার এটা হলো। আপনি প্রথমে কলাটাকে খাওয়া বন্ধ করে দেখবেন। যদি দেখেন যে আপনার প্রবলেমগুলো, সিম্পটমগুলো কমে যাচ্ছে, তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার মেবি আপনার কলাতে অ্যালার্জি কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আপনার কিচ্ছু করার নেই, আপনাকে কলাটা টোটালি অ্যাভয়েড করতে হবে। যারা ওয়েট লস প্রসেসে থাকেন, এখন যেহেতু মানে ডিরেক্টলি ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট না করে অনেকে নিজের মতো করে খুব ডায়েট প্ল্যান মেনটেন করেন। এই যে ধরুন আজকের এপিসোড দেখার পরে বলি সবসময় যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ হচ্ছে, যখন আপনি প্রথম দিকে গুণাগুণগুলো সব জেনে গেলেন যে ওয়েট লস প্রসেসেও কিন্তু কলা খুবই উপকারী, তখন আপনি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে প্রচুর পরিমাণে কলা খেতে শুরু করলেন। আপনি আপনার স্টোমাক ফিলিংটা করছেন কলা খেয়ে। অনেকেই ভুলটা করে ফেলে যে যেটা খেলে ভালো সেটা শুনে সেটা হিউজ পরিমাণ খাচ্ছেন। তো হিউজ পরিমাণ খাওয়ার জন্য আপনার কিছু কমপ্লেন তো ডেভেলপ করবেই, কিছু সমস্যা তো আপনার হবেই। তার সাথে যেটা হবে কি, আপনার নিউট্রিশনে ঘাটতি হয়ে যাবে। কারণ কলা কিন্তু একদম ব্যালেন্স ডায়েটের মধ্যে পড়ে না। নরোর একটা ভালো ফল, খুবই উপকারী ফল, নিউট্রিশিয়াস ফ্রুট, কিন্তু ব্যালেন্স ডায়েটের মধ্যে, ব্যালেন্স ফুডের মধ্যে নয়। তার মধ্যেও কিছু, যদি শুধুমাত্র কলার উপরে আপনি থাকেন, বেশি কলা খেয়ে আপনি আপনার স্টোমাক ফিলিং করেন, তাহলে কিন্তু আপনার নিউট্রিশনাল ঘাটতি হয়ে যাবে। হয়তো হিমোগ্লোবিন কম হচ্ছে না, কিন্তু আদারভাবে আপনার সমস্যা হবে। তো সেই জন্যে অবশ্যই সবসময় আমি বলবো ডায়েটিশিয়ান কনসাল্ট করে ডায়েট প্ল্যান মেনটেন করবেন। কলাকে আপনি কীভাবে আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করবেন? যে পাকা ফল সেটা তো জাস্ট অ্যাজ এ ফল হিসেবে আপনি ব্রেকফাস্টে বা মিড মর্নিং ফুড হিসেবেও ইউজ করতে পারেন। অনেকের খুব সমস্যা থাকে, সকালে ব্রেকফাস্ট করলাম তারপরে লাঞ্চ, সেই মাঝখানে গ্যাপিংটাতে কী খাবো, খিদে পায়, অনেকে খুব ভুল করে ফেলেন। ওই সময় নানা রকম মানে কী বলবো, হাই ক্যালোরি আনহেলদি স্ন্যাক্স নিয়ে ফেলেন। অনেকে খুব বেশি বিস্কিটস এইসব খেয়ে ফেলেন। তো ওই সব না খেয়ে সেই সময় আপনি ফ্রুটস অবশ্যই রাখবেন। মিড মর্নিং টাইমে সিজনাল ফ্রুটস রাখা খুব ভালো, এবং হাতের কাছে কিছু না পেলেও কলা দেখবেন 12 মাসই আপনার পাওয়া যায়। তো কলাও যদি আপনি মিড মর্নিং ফুড হিসেবে ইউজ করেন, সেখানেও আপনার খুব ভালো কাজ করবে। বাইরে ডিউটি থেকে এসছেন, অফিস থেকে এসছেন, বিকেলের সন্ধ্যের দিকে ঠিক কী খাবো, আপনার হয়তো চা খেতে ভালো লাগে না, চা স্ন্যাক্স আপনার পছন্দ নয়, আপনি বিকেলের দিকেও একটা কলা খেয়ে নিতে পারেন। আবার অনেকের কোশ্চেন থাকে যে রাতে কলা খাওয়া যাবে কি না, সেখানেও বলবো রাতেও আপনি আফটার ডিনার বা ডিনারের পরে আপনি কলা খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। যাদের হয়তো ঠান্ডা লাগার অসুবিধা আছে, অ্যাকচুয়ালি কলা খেলে যে ঠান্ডা লেগে যায় ব্যাপারটা নয়। যাদের অলরেডি প্রবলেম আছে, যাদের কোল্ড এফেক্ট হয়েছে, বা যাদের খুব বেশি ইজিলি ক্যাচেস কোল্ড একটা প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে। কিন্তু আপনার যদি ঠান্ডা লাগার ধাত নেই, বা অ্যাট প্রেজেন্ট আপনার কোনো রকম সর্দি কাশি জ্বর কিচ্ছু হয়নি, তাহলেও কিন্তু আপনি আফটার ডিনারও আপনি কলা খেতে পারেন। এবং ব্রেকফাস্ট খাওয়ার 1-2 ঘন্টা পরে, বা লাঞ্চের 2 ঘন্টা পরে, ডিনারের 1-2 ঘন্টা পরে আপনি কলা খান, কোনো অসুবিধা নেই, আপনি খেতেই পারেন। আর কাঁচা কলাকে তো বিভিন্নভাবে সেদ্ধ করে, ভাজা করে, আপনি নানা রকম সবজির সাথে মিক্স করে, বা আমাদের বেঙ্গলি ট্র্যাডিশনাল ফুড যেটা মানে খুবই পপুলার, শুক্তো, এরকম একটা প্রিপারেশন বা আদার ভেজিটেবলের সাথেও মিশিয়ে আপনি নানাভাবে কুক করে আপনি খেতে পারেন। কিন্তু কিভাবে কলা খাওয়া উচিত নয়, যার সাথে কলা খেলে আপনার শরীরে নেগেটিভ এফেক্টস ফেলবে, সেটা হচ্ছে, অনেকের কিন্তু খুব মানে ব্যাড হ্যাবিট আছে দুধের সাথে বা মিল্ক প্রোডাক্ট, দুধ, দই এর সাথে কলা দিয়ে খাওয়া। দুধ মুড়ি কলা, দুধ চিড়ে কলা, বা দই চিড়ে কলা খুব খাওয়ার অভ্যেস থাকে। এটা আমি বলবো, যারা হজম করতে পারেন ঠিক আছে। অনেকের গরমকালে, এই যে এখন গরমকাল আসছে, চিড়ে দই কলা অনেকেই খেতে পছন্দ করেন। যদি আপনার ডাইজেশনের সমস্যা না হয়, আপনি হজম করতে পারেন, খাবেন। কিন্তু এইভাবে খেলে আপনার একটা কিন্তু ইনডাইজেশনের টেন্ডেন্সি থাকে, আপনার স্টোমাকে কিন্তু অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স হওয়ারও চান্স থাকে। যদি আপনার মিনিমাম অসুবিধা হয়, তাহলে কিন্তু
সবসময় অ্যাভয়েড করবেন। কারণ দুধ বা দুধের প্রোডাক্টের সাথে কলা ওইভাবে কম্বাইন করে খাওয়াটা উচিত নয়। বিভিন্ন হাই প্রোটিন ফুডের সাথেও কলা খাওয়া উচিত নয়। কারণ প্রোটিন আমাদের খুবই উপকারী একটা নিউট্রিয়েন্টস। কিন্তু প্রোটিনের সাথে যখনই আপনি কলা অ্যাড করবেন, তো সেক্ষেত্রে যদি হাই রিচ প্রোটিন কোনো ফুডের সাথে আপনি কলা দিয়ে খান, সেক্ষেত্রে প্রোটিনটা আপনার ডাইজেস্ট হতে সময় লাগবে। তার সাথে কলা খেলে সেটাও আবার ডাইজেস্ট হতে আরও বেশি সময় লাগবে। তখন সেক্ষেত্রে আপনার হয়তো মানে স্টোমাক ফিলিংয়ের থেকে তখন হেভি স্টোমাক একটা ফিলিং কাজ করবে। একটা আনইজিনেস প্রচণ্ডভাবে হবে। সেজন্য হাই প্রোটিন ফুডের সাথেও কলাকে অ্যাভয়েড করবেন। হাই প্রোটিন ফুড ধরুন আপনি মানে মাছ, চিকেন, ডিম এইসবের সাথে কলাকে প্রিপেয়ার করবেন না। সেজন্য আমি বারবার বলছি কলাকে আপনি প্রিপেয়ার করুন আদার ভেজিটেবলের সাথে। এছাড়াও কোনো প্রসেসড ফুডের সাথেও কলা খাবেন না। ধরুন আপনি আদার কোনো প্রসেসড ফুড, এমনিতে প্রসেসড ফুড মানেই সেখানে একটু হাই সুগার, ফ্রাইড বা হাই সল্ট এরকম ধরনের ফুড থাকবে। তার সঙ্গে যখনই আপনি কলা খাচ্ছেন, সেই পাকা কলা খেলে সেখানে তো আবার সুগার কনটেন্টটাও খুব বেশি থাকবে। তখন আপনার এক্সেস সুগার ইনটেক হয়ে যাবে এবং যার জন্য কী হবে, তখন আপনার ওয়েট গেইন হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। বা ডায়াবেটিক পেশেন্ট হলে সেক্ষেত্রে তো আবার আপনার সুগার লেভেলও খুব বেশি হয়ে যাওয়ার চান্স থাকবে। তো কোনো রকম প্রসেসড ফুড, এইসব বেকিং ফুড এগুলোর সাথেও কলাকে অ্যাড করে খাবেন না। এছাড়াও স্মুদি বানিয়ে মানে খাওয়ার টেন্ডেন্সি অনেকের আছে। আমি যেটা প্রথমে বললাম যে দুধের সাথে স্মুদি বানিয়ে আপনি খেয়ে যদি হজম করতে পারেন, আপনার যদি অসুবিধা না হয় ঠিক আছে। নাহলে দুধের সাথে স্মুদি বানানোতে অ্যাভয়েড করাটাই দরকার। আরেকটা যেটা এই গরমকাল আসলে যেটা অনেকে করে ফেলেন, কোল্ড মিল্ক বা কোল্ড একদম খুব ঠান্ডা ফ্রিজের থেকে ঠান্ডা দই বের করে তার সাথে কলা দিয়ে খাচ্ছেন স্মুদি বানিয়ে। তো সেক্ষেত্রেও আমি বলব যে আপনার কিন্তু স্টোমাক ডিসকমফর্টের একটা চান্স থাকবে এবং অতিরিক্ত ঠান্ডা কখনোই স্টোমাকের জন্যও ভালো নয়। তাই অতিরিক্ত ঠান্ডা ফুডের সাথে এই যে এখন গরমকাল আসছে বলে অতিরিক্ত ঠান্ডা দই, ঠান্ডা দুধ বা আইসক্রিমের সাথে কলাকে মিশিয়ে কোনো রকম ডেজার্ট আইটেম বানিয়ে আপনি ওইভাবে খাবেন না। সেটাও কিন্তু আপনার স্টোমাক ডিসকমফর্ট হবে। তো মোটামুটি 12 মাস অ্যাভেলেবেল এরকম একটা কমন ফ্রুট যেটা নিউট্রিশনে ভরপুর, অথচ ঠিক কতটা খাওয়া উচিত, কীভাবে কাদের একটু রেস্ট্রিকশন করা উচিত, তাদের জন্য আমি অ্যাজ এ হোল ডিটেলে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন। তো সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি পেয়ে যান। এটা হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা পাবেন, বিভিন্ন যেরকম আজকে বললাম বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে ডিটেল ধারণা পাবেন, হোমিওপ্যাথিক মেডিসিন এবং বিভিন্ন রকম হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।